নৌকাবাজ কনসার্ট এমন কি জশ্নে জুলুসের মতো যে ধর্মীয় অনুষ্ঠানগুলো বন্ধর যে চেষ্টাটা, এটা কি সমাজের একটা নির্দিষ্ট আদর্শের দিকে ঠেলে দেওয়ার সুপরিকল্পিত প্রপাগান্ডা বলে মনে হচ্ছে? আপনি এক মানে দেশের সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যখন লাইভ টেলিভিশনে বলেন যে তিনি মানে কথা বলতে, তার মন্তব্য প্রকাশ করতে অসহায় বোধ করছেন, যে তিনি বললে আবার এটা রিয়াকশন কি হবে, তখন আমার আর কি বলার থাকতে পারে। উনি যে কথা বলবেন সেই কথাগুলো যে আমরা বলবো, আমরা যে এতদিন ধরে মানে এইগুলো বিষয়ে কাজ করছি, আমি যেই বিষয়ে কাজ করছি সেই বিষয়গুলো নিয়েও আমি এখন কথা বলি না ধরতে গেলে, লিখিও না ধরতে গেলে। আপনার সৈয়দ মুস্তফা আলী যদি আজকে বেঁচে থাকতেন তাহলে এই গর্ধবগুলো আমি বলতাম যে সৈয়দ মুস্তফা আলী পিএইচডি করেছিলেন তুলনামূলক ধর্মশাস্ত্রে। সৈয়দ মুস্তফা আলী ধর্ম সম্পর্কে খুব ভালো জানতেন, যেহেতু ওই বিষয়ে গর্ব, কিন্তু তাকেও হয়তো এরা বলতো তুই মুরতাদ। কাজী নজরুল ইসলামকে বলতে পারেন তো কাজী নজরুল ইসলাম তো আর পিএইচডি করেননি। আমি সৈয়দ মুস্তফা আলীর উদাহরণ দিলাম, যিনি পার্টিকুলারলি ধর্মশাস্ত্রে পিএইচডি করেছেন। তো এই গর্ধব তাকেও হয়তো বলতো তুমি একটা মানে আর কি মুরতাদ। এখন কথাটা হচ্ছে যে আপনার উগ্র মতবাদ বিভিন্নভাবে আসতে পারে। এটা সাংস্কৃতিক ক্ষেত্র হতে পারে, রাজনৈতিক ক্ষেত্রে আদর্শিক, ধর্মীয়, ধর্মনিরপেক্ষ সব দিকেই উগ্রতা থাকে। আমাদের যে সেকুলার গোষ্ঠী আছে তারাও যে ভাবে সেটাকে প্রকাশ করেন না তা নয়। আমরা এটা গত এই আওয়ামী লীগের সময় আমরা এটা দেখেছি যে ধর্ম নিরপেক্ষতার নাম করেও আমাদের ধর্মীয় মানে বিশ্বাসগুলোকে অনেক জায়গায় আঘাত করা হয়েছে। একজন নেতার আপনার ভাস্কর্য বা মূর্তি বানিয়ে স্কুলে তাদের সন্তানদের মানে বাচ্চাদেরকে তাকে কুর্নিশ করে স্কুলে প্রবেশ করার চিত্রও আমরা দেখেছি। এখন তার জন্য এগুলো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যে কিছুটা ফল আউট হবে সেটা তো হতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে এখন যেই লোকগুলোকে আমরা দেখছি যে একটা গোষ্ঠী, আপনি যে বললেন এই যে নৌকাবাজ বা কনসার্ট বন্ধ করছে, এদের কথাবার্তা শুনলে মনে হয় যে আমিই ধর্ম, আমিই রাষ্ট্র, আমিই বেহেশত, আমিই দোজক, মানে ওনারাই সব। এখন আরেক গোষ্ঠী বলবে না তুমি না, আমিই সব। এখন খোদার যে কাজ, সৃষ্টিকর্তার যে কাজ নির্ধারণ করা কে দোজগে যাবে, কে ভেস্তে যাবে, কে ধার্মিক, কে অধার্মিক, কে ভালো, কে খারাপ, সেই কাজগুলো এরা নিজের কাঁধে তুলে নিচ্ছেন। কে মুসলমান, কে অমুসলমান না, এই কাজটা নির্ধারণ করার দায়িত্ব লোকগুলো নিজের কাঁধে তুলে নিচ্ছেন। এই কাজটা কিন্তু খোদার, তাদের না। এখন এরা এতই অশিক্ষিত যে এদেরকে আপনি কিছু বলতে পারবেন না। কিন্তু ওই যে উনি বললেন যে আপনি এদের কাছে তো টেকনোলজি আছে, এখন এরা করছে কি এটার মধ্যে দিয়ে সারাক্ষণ এই সমস্ত জিনিস, আপনি হতবাক হয়ে যাবেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে আফগানিস্তানের তালেবান শাসনের মতো একটি বর্বর স্বৈর একটা শাসন, যেটা পৃথিবীর কোনো দেশ স্বীকৃতি দেয়নি, কোনো মুসলমান দেশ এটাকে স্বীকৃতি দেয়নি, তাদেরকে নিয়ে আমাদের এখানে অনেক স্পন্সর্ড ফেসবুক পেজ আছে। সেখানে বলা হয় যে আফগানিস্তানের মুদ্রা নাকি মার্কিন মুদ্রার থেকে শক্তিশালী হয়ে গেছে, আফগানিস্তান গাড়ি তৈরি করছে। হ্যাঁ, আফগানিস্তানের মানে উন্নয়ন মানে চোখে পড়ার মতো। আমাদের বাংলাদেশ থেকেও বহু যুবককে বিভিন্ন দেশ হয়ে, তৃতীয় দেশ হয়ে আফগানিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে এবং আগেও হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়। এবং তারা সেখানে প্রশিক্ষণ নিয়ে আপনার পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে, তেহরিকে তালেবান পাকিস্তানে যোগ দিয়ে, এবং সেখানে ধরাও খেয়েছে, মারাও গেছে। আমাদের দেশেও আবার এরা ফেরত এসছে। এগুলা তথ্য কিন্তু আমাদের সরকারের বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমি লক্ষ্য করেছি যে এদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনি বলছেন যে না, আওয়ামী লীগ আমলে তো এরকম মানে জঙ্গিবাদের নাম করে নিরীহ মানুষদেরকে আপনার ঘুম করা হয়েছে, আমাদের আর্মির একজন অফিসার মেজর জাহিদকে এরকমভাবে হত্যা করা হয়েছে, আমি অস্বীকার করব না। এরকম আপনার বুখারী শরীফকে আমি দেখেছি টেলিভিশনে, র্যাব তার সেই সময়কার র্যাব আর কি অন্য বইয়ের সাথে বুখারী শরীফ রেখে বলছে জঙ্গি জেহাদি বই। বাংলাদেশের কোন মুসলমান বা পৃথিবীর কোন মুসলমান জানে না যে বুখারী শরীফ কোন জিনিস, কোন হাদিস বই? তো এগুলার রিয়াকশন এগুলো হতে পারে, কিন্তু তার মানে এই না যে এইটাকে এই পর্যায়ে আমরা নিয়ে যাব। এই যে সালাফিজম বলেন আর যাই বলেন, আমরা কি আমাদের বাংলাদেশে বা কোনো মুসলমান দেশে আজ পর্যন্ত দেখেছি যে কবর থেকে উঠিয়ে লাশ পুড়িয়ে ফেলা হয়? তখন যখন এটা ঘটলো আমাদের, আপনি বলবেন যে হ্যাঁ আমাদের পুলিশ তখন অত শক্তিশালী না, একটু ভেঙে পড়েছে, কিন্তু অত ভেঙে পড়েনি। বাংলাদেশের মতো একটা 18 কোটি লোকের মতো দেশে, সেখানে কিন্তু তারপরও আইন শৃঙ্খলা মোটামুটি তারা কাভার করতে পেরেছে, এবং সেনাবাহিনী তখন মাঠে ছিল, কিন্তু সরকারের কোনো নির্দেশনা ছিল না যে এদেরকে কি করতে হবে।
আপনি এত কিছু তো বলার দরকার, ইনফরমেশন ছড়িয়ে দীপু দাসকেও তো পুড়িয়ে মারা হলো। আপনি এত কিছু তো আপনি এই যে অনেক শিক্ষিত মানুষ, আমি শুধু এই প্রশ্নটাই করব, তারা উচ্চ শিক্ষিত, এমনকি অনেক উচ্চ পর্যায়ের মানে কর্মকর্তাও, মানে চাকরিরত অবসরপ্রাপ্ত, তাদেরকেও আমি লক্ষ্য করি যে উদ্ভট বিভিন্ন বিষয় নিয়ে তারা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে জিনিসগুলোকে বিশ্বাস করেন। যেমন ধরেন আপনি যেটা বলছেন, এই যে বাংলাদেশে ধরেন যে বোমা পাওয়া যাচ্ছে বা কিছু মানে সন্ত্রাসের আলামত বা কিছু দেখা যাচ্ছে, এরা তুলনা করে বসেন, আরে মার্কিন যুক্তরাষ্ট্রও তো গুলি করে মানুষ মারে, কিন্তু এরা বোঝে না যে ওটা হচ্ছে একটি সাধারণ অপরাধমূলক মানে কাজ, আর এটা হচ্ছে একটি আপনার টেরোরিস্ট অ্যাক্টিভিটি। দুটার মধ্যে পার্থক্য একটা উচ্চ শিক্ষিত মানুষ যদি না বোঝেন, তাহলে বলার তো কিছু থাকে না। এখন এগুলোকে আপনি কিভাবে দমন করবেন? আমার কথাটা হচ্ছে যে আমাদের এই সরকারটা যখন এসছে আর কি, সাথে জনগণের ম্যান্ডেট পেয়ে এসছে এবং হিউজ ম্যান্ডেট পেয়ে এসছে, তাদের প্রতি এখনো জনসমর্থন অক্ষুণ্ণ আছে। তারা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চমৎকার কাজ করছেন, অস্বীকার করার উপায় নেই, কিন্তু তারা প্রাধিকার ভিত্তিতে আগে এই জিনিসগুলো দেখলেন না কেন? আপনি যদি বিনিয়োগ আনতে চান বাংলাদেশে, আপনি যদি বেকার সমস্যার সমাধান করতে চান, আপনাকে এই জিনিসগুলো আগে দেখতে হবে। আপনি কি মনে করেন কোনো দেশের মানুষ যখন শুনবে যে এই দেশের কতিপয় লোক আপনার এই যে কি আপনার পুলিশ লাইনে হামলা করেছে কনসার্টের কি গান শোনার জন্য, তখন বলবে তোমাদের আর কিসের পুলিশ, আমি এখানে কি বিনিয়োগ করতে আসবো? এই যে এদেরকে যে আপনি এন্ডোর্স করছেন বা কিছুই করছেন না, আপনি কিভাবে বিনিয়োগ করবেন? আপনি মুসলমান দেশের বিনিয়োগকারীরাও তো এখানে আসবে না। আপনি কি টার্কিশ বিনিয়োগকারীকেও এখানে আনতে পারবেন? আপনি তুরস্ক তো একটা ইসলামী দল তুরস্ক চালাচ্ছে, মালয়েশিয়া চালাচ্ছে একটা ইসলামী দল, সেখানে কি এগুলো ঘটছে? সেখানে আমাদের ইসলাম ধর্ম নেই? আছে তো, কিন্তু আমাদের এগুলো হয়েছে কি? এখন এগুলো বলতে গেলে উনি যখন অসহায়ত্ব ফিল করেন, আমিও অসহায়ত্ব ফিল করি, কেন এই বয়সে এগুলো নেওয়া যায় না।